সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে বাংলা ভিশনের 4 দিনব্যাপী আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মানব জমিন, এবং আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা নিশ্চয়ই আজকে ইলেকশনের সারাদিনের যেই সব ঘটনাবলী এবং এখন ভোট গ্রহণ চলছে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরু করতে চাই মতিউর রহমান চৌধুরী ভাইকে দিয়ে। ভাই, আপনি আজকে নিজেও ভোট দিয়েছেন এবং ভোট গণনা শেষ হয়েছে, তো এখন ভোট গণনা চলছে, তো কেমন দেখলেন, কেমন হয়েছে নির্বাচন, কেমন হলো ভোট উৎসব? অসাধারণ, স্মরণীয়। বাংলাদেশের ইতিহাসে দুই একটি নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের তুলনা করা যায়, তবে একটা দিক থেকে এটা অনন্য বলবো এই কারণে 1991-এর 91 সনের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের 10 জনের প্রাণহানি ঘটেছিল। আজকে যে নির্বাচনটা হয়ে গেল সেখানে কোনো গুলির শব্দ নেই, বোমার শব্দ নেই, হানাহানি নেই, সংঘাত নেই, সংঘর্ষ নেই। এই ধরনের নির্বাচন সমসাময়িককালে বাংলাদেশে হয়নি, এবং বাংলাদেশে যে হওয়া সম্ভব এটা প্রমাণিত হয়েছে। বিশেষ করে প্রশাসন নিরপেক্ষ থাকলে নির্বাচন যে সুষ্ঠু হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়, এটা তার প্রমাণ। বিশেষ করে সেনাবাহিনীকে আমি এখানে কিতে বলবো, সেনাবাহিনীর যে ভূমিকা, এটা আমার মনে হয় বাংলাদেশের যে কোনো নির্বাচনে বা পৃথিবীর যে কোনো নির্বাচনের সঙ্গে তুলনা করা যায়। তাদের ভূমিকাটা ছিল খুবই প্রশংসনীয়, এবং অনেক ক্ষেত্রে বলবো যে আজকে যে নির্বাচনটা তারা উপহার দিয়েছে সরকার, প্রফেসর ইউনূস সাহেব তো বলছিলেন যে এটা ঐতিহাসিক নির্বাচন হবে। অবশ্য ফল গণনার পরে বলা যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকু বলতে পারি, এটা একটা ভালো নির্বাচন, সুন্দর নির্বাচন, একটা মডেল নির্বাচন হতে পারে। জি, আপনি ধন্যবাদ। আসলে আপনার কাছে আসছি যে এই যে নির্বাচন নিয়ে কত শঙ্কা, নির্বাচন হবে কি হবে না, একেবারে শেষ পর্যন্ত নানান দোলাচল, সবাই ছিল, শঙ্কায় ছিল। শেষ পর্যন্ত মানে ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনই বলতে গেলে, কারণ কোনো ধরনের মতিউর রহমান চৌধুরী যেটা বলছেন, গোলাগুলি নেই, কোনো সংঘর্ষ নেই। তো এটাই আসলে কিভাবে সম্ভব হলো, যেটা মানুষের কল্পনাতেও ছিল না? এটি সম্ভব করা সবসময় খুব সহজ। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, প্রথম সূত্র হচ্ছে এটা। এবং প্রফেসর ইউনূসের প্রশাসন, নির্বাচন কমিশন এবং সেনাবাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, তাদের ঠিক আমরা যেই ভূমিকায় দেখতে চেয়েছিলাম তারা সেই ভূমিকায় ছিলেন। এবং তারা যদি একটু ব্যত্যয় ঘটাতেন, আপনি আজকে লাশের সংখ্যা গুনতে হতো, আপনাকে অরাজকতার গল্প বলতে হতো। সেটি কিন্তু এই নির্বাচনকে কোনোভাবে, সেই অর্থে আমি বলবো বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন। কারণ আমরা যতগুলো দেখেছি, আমরা আহত নিহত দেখেছি, কেন্দ্র দখল করতে দেখেছি, এমনকি যাদেরকে যে নির্বাচনগুলোকে আমরা ভালো নির্বাচনও বলি। সর্বশেষ 24 সালের জানুয়ারির যে নির্বাচন, সেখানে নিজেরা মারামারি করেও বেশ কিছু মানুষ মারা গেছে এবং অরাজকতা ঘটেছে। এটি সম্ভব হয়েছে যে মানুষ ভোট কেন্দ্রে গেছে বলে। দেখুন, ভোটাররা যখন ভোট কেন্দ্রে যায়, আর কোনো ষড়যন্ত্র সেখানে কাজ করে না, আর কোনো ইঞ্জিনিয়ারিং মেকানিজম কাজ করে না। এটি আমরা এইবারে আরেকবার দেখতে পেলাম। আর তৃতীয় হচ্ছে যে দেখুন, একটি বড় দল নির্বাচনে নেই, তাদের অপরাধের কারণে তারা নিষিদ্ধ ঘোষিত। কিন্তু আমার ধারণা তাদের যারা সমর্থক, তাদেরকেও আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি, রায়ের বাজারে, শঙ্করে, সেখানে আমরা সংখ্যালঘু কমিউনিটির সদস্যদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে দেখেছি। তার মানে হচ্ছে তারা তাদের যে অধিকার সেটি প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে এসেছেন। এই সব মিলিয়ে আমার মনে হয়েছে যে যতটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া দরকার, যতটা জনগণের পার্টিসিপেশনের ভিত্তিতে হওয়া দরকার, এবং প্রশাসন ঠিক সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে জায়গাটি করা দরকার, সেইভাবে নির্বাচনটি সুন্দর হয়েছে। আশরাফ ভাই বলছিলেন যে একটি রাজনৈতিক দল যারা বর্তমানে নেই, তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাদের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে গিয়েছে। অথচ 24-এর নির্বাচন কিংবা 18 যদি দেখি, সেখানে তাদের কর্মীরাও কিন্তু ভোট কেন্দ্রে যায়নি, যার কারণে নির্বাচনের ভোট শতাংশ অনেক কম ছিল। এই যে তাদের কর্মীরা ও তাদের নেতাকর্মীরা এখন যে ভোট কেন্দ্রে গেল, এইটা কিভাবে সম্ভব হলো? এটা না, সম্ভব হলো পরিবেশের কারণে। আমাদের দেশে নির্বাচনের আগের দিন বা আরও 2 দিন আগে এরকম একটা পরিবেশ তৈরি হয়, অনেকে তারা চান যে যাতে ভোট কেন্দ্রে কেউ লোকজন না যায়। কিন্তু এবার তো এটা এনশিওর করা হয়েছে দুটো জিনিস, একটা হলো গণভোট, একটা ভোট।
বিশেষ করে সংসদ। তো সেই কারণে মানুষের আগ্রহ ছিল, দুইটাইতেই আগ্রহ ছিল। মানুষ কিন্তু এটা যদি আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, পরিবেশ সৃষ্টি করতে পারেন, তাহলে মানুষ ভোট কেন্দ্রে যাবে। আজকে যে কেউ বলতে পারে যে বিশেষ করে বিদেশি সাংবাদিক যারা এসেছেন 150 জনের মতো, তারা যেসব রিপোর্ট দিয়েছেন তাতে তো পরিষ্কার এটা তারা উল্লেখ করেছেন যে এটা যে কোনো দেশের, উন্নত দেশের তুলনায় এই টাইপের একটা নির্বাচন, যেখানে কোনোটা ধাক্কাধাক্কিও হয় নাই। তো সেইরকম একটা পরিবেশের মধ্যে নির্বাচন হওয়ার কারণে আপনি যেটা বলছেন, সব মতের মানুষরাই নির্বাচনে গিয়েছেন। নানা কারণ থাকতে পারে, নানা সমীকরণ থাকতে পারে, রাজনৈতিক কারণ থাকতে পারে, সব মিলে আমরা দিনের শেষে বলবো নির্বাচনটা পরিবেশ ভালো ছিল বলেই সবাই নির্বাচনমুখী হয়ে ভোট কেন্দ্রে গিয়েছেন। আমি যে কেন্দ্রে ভোট দিলাম সেখানে আমি দেখেছি মহিলাদের সংখ্যা বেশি, অনেক লম্বা লাইন, কিন্তু তাদেরকে তো কেউ কী করে নাই, তারা নিজের দায়িত্বেই এসেছেন। ওই কেন্দ্রে আমি আর্মি দেখি নাই, কিন্তু পুলিশ ছিল, নিরাপত্তা বাহিনী অন্য সদস্যরা ছিলেন, কিন্তু পরিবেশটা এত সুন্দর ছিল যে যার মতো ভোট দিয়েছেন, কেউ মানে কোনো প্রশ্নও তুলেন নাই। এবং আরেকটা জিনিস হয়েছে, যেটা আমাদের দেশে যেটা হয় ভোটের মধ্যে, যে আমরা ওই আগের রাতে অথবা সকাল বিকাল, এবং এবারের ইলেকশনটাতে কিছু ঘটনা ঘটেছে, ঘটনাই তা না, নির্বাচনকে প্রভাবিত করার জন্য। তো এইটাকে মাইনর হয়ে যায় যখনই নির্বাচনটা সুন্দর হয়, সুষ্ঠু হয়। সেই কারণে আমি বলবো যে যেটা বলছেন সেরা নির্বাচন, শ্রেষ্ঠ নির্বাচনের তালিকায় এই নামটা উঠতে পারে আর কি। সবাই সেটা হচ্ছে যে এই যে 17 বছর আমরা 3টি নির্বাচন দেখেছি, এবং সেটি ছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন। তো এবার হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে, বলা চলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তো এবং এবার মানুষের যে ভোটোৎসবও দেখলাম, তো মানে তার মানে কি এই প্রমাণিত হলো যে নির্দলীয় সরকার ছাড়া আসলে ভোটোৎসব হয় না? বিষয়টা কি এরকম? যে যাই মনে করুক, এটিই সত্য। বাংলাদেশে এখনও দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয় নাই। ওই রকম সরকারকে আমরা দেখি না, আগামীতেও দেখব বলে জানি না। কিন্তু আপনাকে একটি অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকার না রাখলে আপনি ভোটের পরিবেশ নিশ্চিত করতে পারবেন না। কেননা আমাদের দেশে কারচুপি বা অরাজকতা বা অনিয়ম করার যত সুযোগ রয়েছে, এটি প্রতি নির্বাচনে আমরা নতুন করে উপলব্ধি করি। আপনি গত 3টি নির্বাচনে আমরা সবাই জানি যে নিজেরা বিজয়ী হয়ে গেছে, রাতে ভোট দিয়েছে, ডামি করেছে। এই তো আগামীতেও আপনি দেখবেন দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয়, নতুন একটি কৌশল বের হবে। কেননা ক্ষমতা কেউ ছাড়তে চায় না, সে নিশ্চিত হতে চায় যে তার প্রশাসনিক মেকানিজম, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি করে হলেও সে ক্ষমতায় থাকবে। অথচ রাজনীতি কিন্তু 50 ভাগ বদলে যেত আপনি যদি জনগণকে আস্থায় নেওয়ার রাজনীতি করতেন। তাহলে কিন্তু নির্বাচনের দিন আপনার ভয় লাগতো না। যে স্টুডেন্ট পড়ে না, তার তো পরীক্ষার দিন ভয় লাগে। আমরা রাজনৈতিক দলগুলোকে আমি বলবো, তারা যেন আজকের ভোটের উৎসব, এই ভিডিও ফুটেজ তারা যেন সপ্তাহে দেখে একবার করে, কিংবা মাসে দেখে, যারা ক্ষমতায় যাবে এমনকি যারা বিরোধী দলে থাকবে। আপনি এদের কাউকে কোনোভাবেই কেন্দ্রে আনতে পারতেন না তারা যদি তাদের নিজেদের দায়িত্ববোধ থেকে কেন্দ্রে না আসতো। আজকে কেন্দ্রের পরিবেশ বলে দিয়েছে যে ভোট একটি সঠিক উৎসব, এবং এখানে আমাদের নির্দলীয় সরকার আগামীতে, আমি শিওর যে আমাদের যে সংস্কার প্রস্তাবনা, তার মধ্যে একটি বড় প্রস্তাবনা কিন্তু এইটাই যে প্রতি 5 বছর পর ভোটের সময় আপনাকে একটি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে হচ্ছে। আমার ধারণা ভোট বিজয়ী হওয়া উচিত। কেননা আমার কাছে মোটা দাগে হচ্ছে, আপনি না দেওয়া মানি আপনি কোনো পরিবর্তন চান না। হাসিনা পলায়নের আগের দিন বাংলাদেশ যা ছিল আপনি সেটা চান, কিন্তু ভোট মানি সেটি নিয়ে অনেক কথা হতে পারবে, কোন স্কেলে হবে, কোন দল করবে, নোট অফ ডিসেন্টের কি হবে, কিন্তু অ্যাটলিস্ট আপনার ইন্টেনশন বলে দিচ্ছে আপনি পরিবর্তন চান। তার একটা বড় পরিবর্তন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। আর পরবর্তীতে যখন সরকার গঠিত হবে, তাদের জন্য অনেকগুলো টাস্ক কিন্তু সামনে রয়েছে। আমি বলবো এটা গণতান্ত্রিক রূপান্তরের প্রথম ধাপ, আজকে যেটা আমরা 4:30 পর্যন্ত পালন করলাম। তবে এখন দেখতে হবে যে গণনাটা কেমন হয়, ফলাফল প্রকাশে কতক্ষণ সময় নেওয়া হয়, এবং আমি কোনো রাজনৈতিক নেতাকে বলতে শুনলাম যে রায় মেনে নিব। রায় মেনে নেওয়া ছাড়া তার আর কি অপশন আছে? কাজে এই যে অপশনগুলো আমরা বের করেছি নিজেরা, এগুলো আমাদের ক্ষুদ্রতা, এগুলো আপনি জনগণকে অসম্মান করার জন্য এসব কথা বলেন। রায় যা, রায় তাই, এটি মানা না মানার কিছু নাই। কাজেই আমার মনে হয় যে আজকের দিনের নায়ক ছিল বাংলাদেশের জনগণ।
আপনার কাছে আসছে সেটা হচ্ছে যে আশরাফ ভাই কিছুটা বলছিলেন যে যারা এই ক্ষমতায় যায় তারা নতুন কৌশল বের করে কীভাবে ক্ষমতায় থাকবে। তো আমার এই যে সামনে আমাদের এই নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান এবং স্বৈরাচার শেখ হাসিনার পতন, তো আপনি কি মনে করেন যে রাজনীতিবিদরা ইতিহাস থেকে খুব বেশি শিক্ষা নেয়, যে অতীত অভিজ্ঞতা থেকে যদি বলি? না, শিক্ষা নেয়নি বলেই তো আজকের আজকের এই ভবিষ্যতে অবস্থাটা। শিক্ষা নেবে না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি না, কারণ আমাদের দেশে তো বদলায়, ইতিহাসও যেমন বদলায় ঠিক তেমনিভাবে মানুষের চরিত্র বদলে যায়। যারা ক্ষমতায় যায় তারা মনে করে যে আমরা নানা কারণেই কোনোভাবে কৌশল করে ক্ষমতায় থাকতে পারি কিনা। অতীত ইতিহাস দেখেন, 91, 96, 2001 তিনটা নির্বাচন তো সুষ্ঠু হয়েছে, কিছু লিমিটেশন ছিল। তো তখন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, তো এরপরেই তো ঝামেলা হইতে শুরু করলো। এরপরের গোলায় যখনই আপনার দলীয় সরকার মানেই হলো সে ক্ষমতায় থাকবে যে কোনো করে বা যে কোনো উপায়ে। তত্ত্বাবধায়ক সরকার ছিল সংবিধানে, কিন্তু সেটা তো শেখ হাসিনা বাতিল করে দিয়েছেন। কেন দিলেন? ক্ষমতায় থাকার জন্য। এর আগে দেখেন বিএনপির জমায়েও আপনাকে লক্ষ্য করতে হবে যে ওইখানেও কিন্তু একটা জিনিস ছিল যে ওই বিচারপতিদের বয়স বাড়ানো হলো এবং কে এম হাসানকে দায়িত্ব দেওয়া হলো, যদিও তিনি নেননি দায়িত্ব। কিন্তু কে এম হাসান যে কোনো বিবেচনায় অত্যন্ত ভদ্রলোক এবং ভালো মানুষ, তার আন্ডারে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হতো। কিন্তু এইটা এই প্রশ্নে নিয়ে যেটা হয়, আগামীতে যে নির্বাচন হবে আমি আশা করব ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার হইলেও ঝামেলা হয় অনেক সময়, যদি আপনি প্রশাসনকে প্রভাবিত করতে চান। এবার চেষ্টা হয়ে নাই যে তা না, কিন্তু অনেক চেষ্টা হয়েছে, মানুষ সচেতন, সেই কারণে হয়নি। গত রাতে যা হয়েছে অনেকগুলো, যেটা কাগজেও আসে নাই বা টেলিভিশনেও আসে নাই, অনেক চেষ্টা হয়েছে, কিন্তু রাত 1-1:30টার সময় ভোট কেন্দ্রগুলোতে লোকজন যাওয়ার কি প্রয়োজন ছিল? প্রতিপক্ষ সজাগ ছিল বলে সিলের ঘটনা ঘটেনি। এই হচ্ছে অবস্থাটা। সো আমরা আমাদের দেশে এখনও এই নির্বাচন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এরকম যে আমাদের রাজনীতিবিদরাও যেটা বললো যে আয়নায় দেখবেন যে আমরা আমাদের আমলনামা কী, আমরা কি করেছি। তবে এই রাজনীতিবিদদের পক্ষে সম্ভব একটা ভালো নির্বাচন করা, তারা যদি চান। খালিস নিয়তে চাইলে নির্বাচন নিয়ে কোনো ঝামেলা হওয়ার কোনো কারণ নাই। আর মানুষ আসলে সঠিক সিদ্ধান্তই নেয়, কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না। মানুষ ভোট কেন্দ্রে যাইতে পারে নাই, যায় নাই, আপনার আগ্রহও ছিল না। আজকে তো দলে দলে মহিলারা ভোট কেন্দ্রে গেছেন। তো এটা কেন? তার কারণটা হচ্ছে উনি মনে করেন যে এই সুযোগ আসছে 17 বছর পরে, এই সুযোগে সদ্ব্যবহার করেছেন আমাদের মহিলারা। কারণ সব ভোটাররাই এই একই চেষ্টাই করেছেন। বাংলাদেশে দুইটা জিনিস লক্ষ্য করবেন, একটা হচ্ছে যে ভোটের পরিবেশ কীরকম, এটা হলো 1 নম্বরে। আর 2 নম্বর হচ্ছে প্রশাসন আমার নির্বাচনের আমার ভোটের ফলাফল পাল্টে দিবে কিনা। আগে তো পাল্টে দিছে, মিডিয়া কু হয়েছে, আপনার ভোট আপনাকে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে আশরাফ কায়সারকে। তো এই রকম পরিস্থিতি আজকে নেই। এই নেই বলেই মানুষ আজকে ভোটের ব্যাপারে আগ্রহী হয়েছে, আমরা সবাই আগ্রহী হয়েছি। আপনি লক্ষ্য করেন যে এই 2024-এ যে নির্বাচনটা হয়ে গেল, আমি আর দামি, এই যে নির্বাচন, এই ধরনের নির্বাচন থেকে তো শেখার নেই। তো আমার মনে হয় এখান থেকে বেরিয়ে এসে 2024-এর 5ই আগস্ট যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানের স্পিরিটে এই নির্বাচনটা হয়েছে। আমি মনে করি যে মানুষকে স্যালিউট জানাতে হয় যে মানুষ এই পরিবর্তনটাকে স্বাগত জানিয়েছে এবং ওখান থেকে তারা ধারণ করেছে যে আমরা একটা পরিবর্তন চাই। আশরাফ কায়সার ঠিকই বলছিলেন যে পরিবর্তন চান কিনা আপনি, কারণ পরিবর্তনের পক্ষে বলবেন, কিন্তু এই যে সরকার ওই না ভোট হা ভোট নিয়ে একটা বিভ্রান্তি এখনও আছে, জানি না কাউন্ট হইলে কী হয়, কিন্তু এটা ওই কৌশলের মধ্যে একটা গোলমাল ছিল। যাই হোক, হাবুট নাবুটের কথাই যেহেতু আসছে, তো আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রচারণায় যে সময় দিয়েছে, যে প্রচারণা চালিয়েছে, হাবুটের ব্যাপারে কিন্তু তাদের খুব বেশি একটা আগ্রহ, খুব বেশি প্রচার করেছে বলে আমার মনে হয় না। জাস্ট 2-1 সভা সমাবেশে সেটি বলেছে। তো সবাই বলে যে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে একটা সংস্কার চায়, একটা নতুন বাংলাদেশ চায়। তাহলে এই হাবুটের প্রচারণাটা কেন কম করা হয়েছে? দেখুন, আমরা এক হাতে যেমন বলছি যে আজকের পরিবেশের জন্য অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ দিতে চাই, প্রফেসর ইউনূসকে দিতে চাই।
একইভাবে কিন্তু আমি বলতে পারি হ্যাঁ ভোট না ভোট নিয়ে যে কনফিউশন তৈরি করা হয়েছে সেটা এই সরকারের দায়। এটি এত কনফিউশন তৈরি করার সাবজেক্ট ছিল না। আপনি যখন কোনো কিছুকে বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চান তখন কিন্তু সন্দেহ জাগে যে আপনার উদ্দেশ্য কী, আপনার মতলব কী। দেখুন অনেকবার জায়গায় মানে মানুষ মনে করেছে যারা বাংলাদেশের 90% মানুষ পরিবর্তনের পক্ষে, আমার যেটা ধারণা, তারা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়, সরকারের আচরণের পরিবর্তন চায়, প্রধানমন্ত্রীর ক্ষমতার পরিবর্তন চায়। এর কোনোটাতে সাথে উচ্চকক্ষ নিম্নকক্ষ তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে। কিন্তু সরকার যেভাবে সেটাকে প্যাকেজিং করেছে, সরকার যেভাবে প্রচারণায় নেমেছে, তা অনেকেরই সন্দেহ হয়েছে হ্যাঁ ভোট দিলে এই সরকার কন্টিনিউ করবে কিনা, আগামী সরকারটি, নির্বাচিত সরকারটি দুর্বল হয়ে যাবে কিনা, সরকারের হাতে ক্ষমতা থাকবে নাকি রিমোট কন্ট্রোলে কেউ ক্ষমতা নিয়ন্ত্রণ করবেন। এই সন্দেহের উদ্রেকগুলো সরকার নিজেই ঘটিয়েছেন। আজকে যদি কোনো কারণে আপনি না ভোটের পার্সেন্টেজ অনেক বেশিও দেখেন, আমি আপনাকে বলতে পারি এটি এই কনফিউশন থেকে হবে, তার বিশ্বাস থেকে হবে না। কিন্তু বাংলাদেশের সব মানুষ 5ই আগস্টে রাস্তায় নেমে বলেছে তারা পরিবর্তনটি চায়। আওয়ামী লীগের এরকম করুণ পরিণতি হয়েছে, তিনি সব পরিবর্তনকে আটকে দিয়েছিলেন বলে, বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছিল বলে। কাজেই আমরা বলবো যে হ্যাঁ ভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে আরও সক্রিয় এবং সোচ্চার হওয়া উচিত ছিল। কেন হয়নি বলি আপনাকে, আপনার প্রশ্নের উত্তরে। নির্বাচনটি যদি আপনার 5ই আগস্টের 3 মাসের মধ্যে হতো, আপনি রাজনৈতিক দলের এই গড়িমসি দেখতে পেতেন? ওই সময় তাদের সেই সাহসও ছিল না, সুযোগও ছিল না। যেহেতু প্রায় দেড় বছর পরে নির্বাচন হচ্ছে, তারা সবাই আখের গোছাতে চেষ্টা করেছেন। তাদের দল যেই ক্ষমতায় যাওয়ার কথা ভাবছেন, দুটি জোটই ভেবেছে যে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সংস্কার তো তাদের করতে হবে। এই জন্য তারা সংস্কারের কমিটমেন্ট থেকে দূরে সরে যেতে চাচ্ছেন। কেননা ক্ষমতায় যাওয়ার পরে মনে হয় প্রধানমন্ত্রীর মেয়াদ 2বার কেন 3বার হলে তো ভালো হয়, অথবা আমি এত সংস্কার কেন করব, এটা না করে আমি ক্ষমতা আঁকড়ে থাকব। এমনকি তত্ত্বাবধায়কের মতো ইস্যুতে তারা সৃজনশীল হওয়ার চেষ্টা করে, যে কি করে বয়স বাড়ানো যায়, কি করে ইয়াজউদ্দিনকে ঘরের ভেতর থেকে তত্ত্বাবধায়কের প্রদান করা যায়। ন্যাক্কারজনক ঘটনা কিন্তু অনেক আছে আমাদের কাছে নিদর্শন। হ্যাঁ ভোটকে তাদের সঠিকভাবে মেনে নিতে হবে। দেখুন আমি কিন্তু বারবার বলছি, তার স্কেল এবং কতটি বিষয়ে আপনি সংস্কার করবেন এই নিয়ে কিন্তু এখনও আলোচনা হতে পারে। কিন্তু মৌলিক কয়েকটি সংস্কারে আপনি একমত হয়েছেন বলেই মানুষের ম্যান্ডেট হয়তো হ্যাঁ ভোটের দিকে যাবে। আমার মনে হয় যে সরকার 7 মাস ধরে ঐক্যমত্য কমিশনে যে আলাপ আলোচনাগুলো করেছেন তার প্রক্রিয়াটিও ঠিক হয়নি। দেখুন আপনি শুধুমাত্র রাজনৈতিক দলের সাথে কথা হয়েছে, নারীদের অংশগ্রহণ ছিল না, আপনার সংখ্যালঘু মানুষের অংশগ্রহণ ছিল না, তরুণদের অংশগ্রহণ, রাজনীতি না করা মানুষ তো বাংলাদেশে 50% আছে, তাদের কি অংশগ্রহণ ছিল ঐক্যমত্য কমিশনে? ফলে তারা একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে পারেনি, তারা রাজনৈতিক দলগুলোর একটা কনসেনসাস তৈরি করেছে, যেটা ইনহেরেন্টলি উইক জাতীয় ঐক্যমত্যের পয়েন্ট অফ ভিউ থেকে।